সেটাই কোনো তো কথা। আরও কয়েকটা মিটিং এর মধ্যে হতে পারতো। আমাদের প্রথম দিকে যে প্রস্তাব ছিল, যেই যাদেরকে দায়িত্ব দিচ্ছে ওদেরকে যদি বলতো যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সংলাপ করে আপনারা উত্থাপন করবেন, সেখানে লেখেন যে সংলাপে আমাদের এই কয়টা পয়েন্ট ঐক্যমত্য হয়েছে এই দলের সাথে এই দলের সাথে, আর আমরা এক্সট্রা এই মনে করি। আচ্ছা, আমরা অনুষ্ঠানে ঢুকে পড়ছি, তারপরে আমরা আলাপ করবো এইসব বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম মাছরাঙার বৈঠকখানার আজকের বৈঠকখানায়। যথারীতি তিনজন অতিথি আজকেও আছেন আমাদের সঙ্গে, সবাই আপনাদের পরিচিত, সুতরাং পরিচয় করে দেওয়ার কিছু নাই। তবে আজকে আমাদের মধ্যে যিনি যার কাছে আজকে বেশি কথা শুনতে চাইব তিনি আব্দুল হান্নান মাসুদ, নতুন নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আপনাকে প্রথমত অভিনন্দন জানাই, আপনাদের নতুন দলকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। এই দল গঠন করার পর থেকে আমাদের সাংবাদিকদের তো বটেই, আমার মনে হয় যে অন্য পলিটিক্যাল পার্টির যারা আছেন তাদেরও অনেক কিছু হয়তো স্পষ্ট না, আরও স্পষ্ট হওয়া দরকার। সেগুলো নিয়ে আমরা কথা বলবো মূলত আজকে। আমি মনে করি যে আমার যেরকম জানার থাকবে আপনাদেরও থাকতে পারে। আর আমাদের সঙ্গে রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সাধারণ সম্পাদক, আর ডান দিকে আছেন এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। সবাইকে স্বাগত আমাদের আজকের বৈঠকখানায়। মাসুদ, কয়েকটা বিষয়, একটা হলো যে আপনাদের এই যে কমিটিটা ঘোষণা করা হয়েছে, এটা কি পূর্ণাঙ্গ কমিটি নাকি আরও 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 কারো নাম যুক্ত হবে এর সঙ্গে? না, এটা আংশিক কমিটি। আংশিক, একটা তো আহ্বায়ক কমিটি, মানে পূর্ণাঙ্গ কমিটি না, মানে ওই অর্থে ওই কমিটি না, বাট এটা আংশিক কমিটি, আরও অনেকে যুক্ত হবে, আহ্বায়ক কমিটিতে আরও যুক্ত হবে। আপনাদের একই নামের পজিশনে অনেক মানুষ আছেন কোনো ক্ষেত্রে, তো তাদের কাজ কি হবে? নাকি সমালোচকরা, নিন্দকেরা বলেন যে অনেকে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেকগুলি পজিশন তৈরি করা হয়েছে, এটি একটা বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে আপনাদের যে স্লোগান নিয়ে একটা বিতর্ক আছে। আপনারা ওখানে যে স্লোগান দিয়েছেন সেটা অবশ্য নতুন না, আমি এর আগেও আপনাদের এই আন্দোলনের সময়ও এই স্লোগান আপনারা দিয়েছেন, ইনকিলাব জিন্দাবাদ। তারপরে আপনাদের যে মূল দুটো পয়েন্ট আপনারা উত্থাপন করেছেন, একটা হচ্ছে যে আপনারা গণপরিষদের কথা বলেছেন, আর তারপরে হচ্ছে সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন। এই বিষয়গুলি একটু আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা বা একটু পরিষ্কার ধারণা পাওয়ার জন্যে আপনাকে প্রথমে বলবো, আপনি যদি একটু ওয়ান বাই ওয়ান বলেন, মাঝখানে আপনারা মোশাররফ ভাই, প্রিন্স ভাই, আপনারা যুক্ত হতে পারবেন। ধন্যবাদ। মোশাররফ ভাইয়ের টক শো দেখে কিন্তু বড়, আর প্রিন্স ভাইয়ের তো ওনাদের যেই দীর্ঘ সময়ের যে লড়াই, যে সংগ্রাম, আমি ওনাদের অনেকগুলো প্রোগ্রামে জয়েন করেছি। আমরা মূলত ওনাদের রাজনৈতিক দর্শন দেখেই কিন্তু আমাদের বড় হওয়া, কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে থেকেও কীভাবে সত্যের পথে লড়াই করে যেতে হয়। যেখানে অন্যান্য বাম দলগুলো শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে সাপোর্ট দিয়ে গেছে, সেখানে প্রিন্স ভাইয়ের যেই অবদান ছিল স্রোতের বিপরীতে থেকে লড়াই, এটা সত্যিই আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনারাই আসলে আমাদেরকে পথটা দেখিয়েছেন যে লড়াইটা চালিয়ে যেতে হবে, তো এক হোক বা অনেকে মিলে হোক। এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমাদের অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য পাশাপাশি আমরা যেই এক দফার কথা বলেছি, মানুষকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, সেই জায়গা থেকে আমাদের একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে একটি রাজনৈতিক দল গঠন করা, একটি রাজনৈতিক দর্শন মানুষের কাছে উপস্থাপন করা। সেই জায়গা থেকে আসলে আমরা কতটুকু উপস্থাপন করতে পেরেছি সেটা আসলে মানুষের উপরই ছেড়ে দিতে হবে। মানুষ, এদেশের জনগণ কতটুকু আমাদের এই নতুন রাজনৈতিক যেই ধারার কথা আমরা বলছি, যেই স্বপ্নের কথা বলছি, সেটার পিছনে মানুষ এসে দাঁড়ায়, সেটা আসলে সময়ই আমাদেরকে বলে দিবে। তবে আমরা আসলে চেষ্টা করেছি যে মানুষ যে বিষয়গুলো চায়, মানুষ যেগুলোর প্রতি মানুষ যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা চাই, সেই বিষয়গুলোকে আমরা আসলে অ্যাকোমোডেট করতে চেষ্টা করেছি। আমাদের মনে হচ্ছে যে আমরা পেরেছি, যেটা আমরা গত পরশু আমাদের লঞ্চিংয়েই, আমাদের আত্মপ্রকাশের দিনেই দেখেছি মানুষের ব্যাপক উপস্থিতি আমাদেরকে আসলেই উৎফুল্ল করেছে।
তো এই জায়গাতে আমরা আসলে হচ্ছে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আমরা আসলে শুধুমাত্র এটা মৌখিক জায়গায় রাখতে চাইনি। আমরা বলেছি যে হচ্ছে এক ব্যক্তি কেন্দ্রিক আমাদের রাজনীতি হবে না, আমাদের রাজনীতি হবে হচ্ছে মানুষের যোগ্যতা ভিত্তিক, মেধা ভিত্তিক। যারাই মেধা এবং যোগ্যতার প্রমাণ দিতে পারবে তারাই জায়গা করে নেবে এই রাজনৈতিক দলে। তো সেই জায়গা থেকে আমরা আসলে হচ্ছে শুধুমাত্র আহ্বায়ক। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি যে পয়েন্টটা বললেন এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি হবে না, জি আপনার ওই দিনের একটা বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। জি জি আপনি নাহিদ ইসলাম যিনি আপনাদের দলের আহ্বায়ক তাকে আপনি বলেছেন গণতন্ত্রের ইমাম। জি জি এখানে একটু ব্যক্তি চলে আসছে না এই বক্তব্যের মধ্যে দিয়ে? না, আসলে এরকম সমালোচনা হচ্ছে, আপনি শুনেছেন? আসলে সেখানে শুধুমাত্র আমি নাহিদ ইসলামকে অ্যাড্রেস করছি তাও না, সেখানে আমি গণঅভ্যুত্থানের প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করেছি। এবং সেই অ্যাড্রেস করার জায়গা থেকে নাহিদ ইসলামকে হয়তো একটু হাইলাইট করা হয়েছে, যেহেতু উনি এখন বর্তমানে হচ্ছে একটু বেশি হাইলাইটেড এবং হচ্ছে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে উনি সবচাইতে বেশি ইয়ার কেন্দ্রে আছেন এবং সরকার থেকে পদত্যাগ করে এসে দলের দায়িত্ব নেওয়া, এটা অনেক ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। তো সেই জায়গা থেকে ওনার প্রশংসাটা একটু বেশি হবে স্বাভাবিক। তো হচ্ছে আমরা এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি চাচ্ছি না বিধে আমরা আমাদের আসলে হচ্ছে পলিটিক্যাল পার্টির দায়িত্বগুলোকে আমরা ডিসেন্ট্রালাইজেশন করার চেষ্টা করেছি। আমরা আসলে হচ্ছে শুধুমাত্র সাধারণত পলিটিক্যাল পার্টিগুলোতে সেক্রেটারিয়েট বা হচ্ছে সদস্য সচিবের আন্ডারে সকল সেক্রেটারিয়েট থাকে, আমরা সেই জায়গা থেকে সেক্রেটারিয়েটগুলোকে ভাগ করেছি। সদস্য সচিবের আন্ডারে কিন্তু সাংগঠনিক সকল স্ট্রাকচারগুলো সদস্য সচিবের আন্ডারেই থাকে, এগুলো সদস্য সচিবই দেখে থাকে বা হচ্ছে সেক্রেটারি যিনি থাকেন, মহাসচিব যিনি থাকেন তিনি দেখে থাকে। আমরা এগুলোকে ডিসেন্ট্রালাইজেশন করার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে যতগুলো উইং থাকে একটা পলিটিক্যাল পার্টি সেগুলো সাধারণত আহ্বায়কের আন্ডারে থাকে, আহ্বায়ক এগুলো দেখাশোনা করেন সেই জায়গা থেকে, বা মুখপাত্র দেখাশোনা করেন কোনো কোনো পলিটিক্যাল পার্টিতে। আমরা সেটাও ডিসেন্ট্রালাইজেশনের চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের মেইন পোস্টগুলো, অর্গানোগ্রামের পোস্টগুলোকে আমরা একাধিক করেছি। আপনি যেমন দেখবেন হচ্ছে আমাদের আহ্বায়ক উনি মূলত হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টির যে হচ্ছে এজেন্ডাগুলা, যে বিষয়গুলো বিভিন্ন পার্টির সাথে লেয়াজু করা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন এখানে বলা যায় হচ্ছে আমরা আমাদের যেই আদর্শিক জায়গাগুলো এগুলো ঠিক করাই। আহ্বায়ক প্যানেলটা মূলত হচ্ছে আমরা এইসব জায়গাগুলোতে কাজ করবেন। সদস্য সচিবের আন্ডারে আমরা হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের সেল যেগুলো থাকে আর কি, বিভিন্ন ধরনের সেল, ধরুন হচ্ছে সাহিত্য সেল, এরপর হচ্ছে দপ্তর সেল, এই সেলগুলো মূলত হচ্ছে আমরা সদস্য সচিবের আন্ডারে রাখার কথা বলছি। সাংগঠনিক যে স্ট্রাকচারটা সেটা মুখ্য সংগঠক প্যানেলের মধ্যে, যেমন হচ্ছে আপনার কমিটি দেয়া, জেলা উপজেলা এবং হচ্ছে ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলো দেয়া, এই কমিটিগুলো আমরা মুখ্য সংগঠকের আন্ডারে করছি। আমরা চিন্তা করেছি যে হচ্ছে আমরা বাংলাদেশকে 4 ভাগে ভাগ করে মূলত 4 জন মুখ্য সংগঠকের কথাই আমরা চিন্তা করেছিলাম। এখন তো 2 জন, পরবর্তীতে আমরা এটাকে 2 জনেই এনেছি। যে আরো কি বাড়বে না এই 2 জনই থাকবে? না, আপাতত এই 2 জনেই থাকবে আগামী 1 বছর। দক্ষিণের একজন বলেছেন, উত্তরের একজন বলেছে। পূর্ব পশ্চিমের কি মানে আমরা প্রাথমিকভাবে আমরা 4 জনের কথা ভেবেছি, পরবর্তীতে এটাকে আমরা আরো যেহেতু বেশি লিডারশিপ হলে হয়তো আর একটু সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা 2 জনের মধ্যেই রেখেছি। আমরা চাইছি হচ্ছে দ্রুততম সময়ে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, আমাদের দ্রুততম সময়ে অনেকগুলো কমিটিগুলো রিফর্ম করতে হবে, কমিটিগুলো দিতে হবে। আমাদের অলরেডি 600 থানা কমিটি, নাগরিক কমিটি ছিল, সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ সার্জিস, তাহলে ওরাই মূলত সারা দেশে কমিটিগুলো দিবে। আমরা মূলত সাইনিং পাওয়ারটা হচ্ছে মুখ্য সংগঠক মানে এবং হচ্ছে কমিটি দেওয়ার সাইনিং পাওয়ার মুখ্য সংগঠক এবং হচ্ছে সদস্য সচিব, এই 2 জনের আন্ডারে রেখেছি। যেখানে গতানুগতিক দলগুলো হচ্ছে আপনার সাধারণত এই কমিটিগুলো দেয় হচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব। আমরা আহ্বায়ক হয়তো কমিটি দিলে পরামর্শ দিতে পারবে কমিটির ক্ষেত্রে, কিন্তু উনি সাইনিং পাওয়ারের ওখানে অথরিটিতে ওই জায়গায় থাকবেন আর কি। এবং হচ্ছে আমরা সমন্বয়ক প্যানেল যেটা, মুখ্য সমন্বয়ক প্যানেল যেটা, সেটার আন্ডারে হচ্ছে বিভিন্ন উইং, যেমন শ্রমিক উইং, যুব উইং এবং হচ্ছে আপনার পেশাজীবী উইং, বিভিন্ন ধরনের যে উইংগুলো থাকে একটা ইয়ার পার্টির, সেই উইংগুলো মুখ্য সমন্বয়কের প্যানেলের মধ্যে থাকবে। তো সেই মুখ্য সমন্বয়ক এই উইংগুলার কমিটি আবার হচ্ছে মুখ্য সমন্বয়ক এবং সদস্য সচিবের সিগনেচারে যাবে। তো মূলত হচ্ছে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা করছি যে হচ্ছে এক ব্যক্তির হাতে বা হচ্ছে 2 ব্যক্তির রেখে, সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে আহ্বায়ক চাইলে সদস্য সচিবকে বহিষ্কার করে দিতে পারে, আহ্বায়ক চাইলে বাকি যে কাউকে বহিষ্কার করতে পারে। আমরা সেই জায়গাটাও রাখিনি এই জায়গাতে। আরো শুনবো, আরো প্রশ্ন অনেকগুলি করেছি আপনাকে, এগুলি শুনবো আস্তে আস্তে। তার আগে এখানে যে 2 জন রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু আপনার মতো তারাও ছাত্র রাজনীতি করেই আজকে এই অবস্থায় আসছেন। তো প্রিন্স এবং মোশাররফ ভাই, আপনারা নতুন দল সম্পর্কে আপনাদের কাছ থেকে একটু শুনি। ও যে ব্যাখ্যাটা দিল, আমরা ব্যক্তিগতভাবে মানে আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা নতুন দল, আমরা একটু চা খেতে পারি, চা খেতে খেতে আলাপ করি। নতুন দলকে আমরা স্বাগত জানাই,
কিন্তু ওই নতুন দলের নেতা মাসুদ যে কথাটি বলেছেন, আসলে আমরা দেখেছি বিশ্বে আপনি যদি গণতন্ত্রের ক্রম বিকাশটা দেখেন, সেখানে কিন্তু একজন মুখ্য লিডারকে কেন্দ্র করেই কিন্তু গণতন্ত্রের প্রক্রিয়াটা অব্যাহত থাকে। মানে ভারত উপমহাদেশে দেখেন যে কোনো আপনি একটা টিম গঠন করলে টিমের কিন্তু একটা অধিনায়ক থাকে, সে দলটাকে লিড করে, হয়তো সবার একটা রোল থাকে। কিন্তু মাসুদ যে কথাটি বলেছে সেটা কিন্তু আমাদের প্রচলিত রাজনীতির ধারার বাইরে মনে হচ্ছে। তা আমাদের ওরা তো নতুন কিছুই করতে চায় না, বাইরে প্রচলিত ধারার বাইরে তো হ্যাঁ, বাইরে কিন্তু এখানে কিন্তু যে জিনিসটা আমার মনে হয় একটা বিরাট ঝুঁকি এখানে তারা নিয়েছে। সেই ঝুঁকিটা হলো কি, যে আমাদের দেখা যায় যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো অবশ্যই থাকবে, সেই সাথে কিন্তু আমাদের এখানে একটা মানে যেটা কন্ট্রোল আমরা বলি, চেইন অফ কমান্ড যেটা বলি, তার কথায় আমার যতটুকু মনে হলো এই সংগঠনের চেইন অফ কন্ট্রোল কতটুকু থাকবে আমি জানি না। মাসুদ ভাই এটা কীভাবে এটা নিয়ন্ত্রণ করবে, এখানে আমার কাছে মনে হচ্ছে তারা বলছে, যেমন আমাদের আপনি মনে করেন যদি আমরা আমাদের বর্তমান সংগঠনগুলো দেখি বা আমরা বা কমিউনিস্ট পার্টি, যেমন আপনি মনে করেন ছাত্র সংগঠন, তার একটা কমিটি থাকে, তার কিন্তু একটা গঠনতন্ত্র থাকে, মানে কীভাবে সে চলবে, সে কোন আইডিওলজি মেনটেন করবে, সেটা তার নির্দিষ্ট করা আছে। শ্রমিক দল তার কিন্তু আলাদা একটা ফ্রন্ট আছে, কিন্তু এটা মূল যে আইডিওলজি, যেন আমরা বাংলাদেশ বিএনপিকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদের মূল যদি আপনি কনসেপ্টটা ধরেন যে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা যারা বিশ্বাসী, ছাত্র সংগঠন যারা আছে তারা এই দলের সমর্থন হতে পারবে, যারা শ্রমিক আছে তারা হতে পারবে, যারা যুবক আছে তারা হতে পারবে, যারা আমাদের নারী নেতৃত্ব আছে তারা হতে পারবে। কিন্তু তারা যে এই প্রক্রিয়াটা গিয়েছে সেখানে তাদের মূল আইডিওলজিটা কি? আচ্ছা, এই মূল আইডিওলজিটা কি? দেখুন রাজনৈতিক দল একটা ইম্পর্টেন্ট। রিজভী ভাই বলেছেন কিন্তু পরের দিন, উনি কিন্তু আপনাদের অনুষ্ঠানে ছিলেন, রিজভী ভাই বলছেন যে আমি ওখানে মূল আইডিওলজিটা কি? দর্শন খুঁজে পেলাম না। মূল দর্শক যেমন আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের এইভাবে একেবারে আপনি যেটা বলেন যেটা চটুল আইডিওলজিটা কি তাদের, যেটা জনগণকে আকৃষ্ট করতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা পিস ভাই, আমাদের বিরতির আগে বেশি সময় নেই, আপনি একটু প্রাথমিক প্রতিক্রিয়া বলুন। আমি একটা প্রাথমিক প্রতিক্রিয়ায় একটু ছোট ছোট করে অন্যটা বলি। একটা আমি অন্যতম পজিটিভ জায়গাটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে একটু আমরা দেখলে দেখব তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যাই বলি না কেন, সে ছাত্র বা এই জায়গাগুলোকে যেটা বলছি, তাদের একটা রাজনীতি বিমুখতা ছিল, বরঞ্চ রাজনীতির প্রতি শুধু বিমুখতা না, একটা নেগেটিভ ধারণা ছিল। তো সেই জায়গা থেকে এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ব্যাপক ছাত্রছাত্রীরা, তরুণ প্রজন্ম, তারা রাজনীতির চিন্তা চেতনায় যে আগ্রহটা হলো, এইটাকে আমি অন্যতম পজিটিভ দিক দেখি। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলন তো সবাই মিলেছিল, অন্য অন্য ছাত্র সংগঠন তারা চলে গেল, তাদের এক অংশ, এবং প্রধানত আন্দোলনের নেতৃত্বে দৃশ্যত যারা ছিল তারা মিলিয়ে রাজনৈতিক দল গঠনের একটা উদ্যোগ নিয়েছে। নিঃসন্দেহে সেটা আমি আমাদের দেশের রাজনীতির জন্যে আমি বলবো যে যে আকাঙ্ক্ষা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, 90-এর গণঅভ্যুত্থান করেছিলাম, এবং সর্বশেষ 24-এর এত শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত করতে হলো, তার অন্ততপক্ষে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং যে মূল কথাটা চলে আসছিল বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, সেইটাকে পজিটিভ ধরে তারা যে বিবেচনা করছে, সেইটাকে আমি পজিটিভ দেখতে চাই। এখন বিরতির আগে এই কথাটুকু বলি, যেটা হয়তো মোশাররফ ভাই বলা শুরু করলেন, যে এইটা নিয়ে হয়তো বা একটু তাত্ত্বিক আলোচনা, তো হয়তো নানা বিবেচনা বিভেদ হইতে পারে, আমি সেটা আলোচনা হয়তো আজকে মুখ্য না, কিন্তু সাধারণভাবে বুঝি রাজনীতির ছাত্র হিসাবে এই অঙ্কটা আমাকে বলতেই হবে। বলতে মানে আমি বুঝতে, যেটা রাজনীতিটা যত কথাই বলি না কেন, অর্থনীতিটা হচ্ছে ভিত্তি, তার উপরই কাঠামো রাজনীতি। আর একটা রাজনৈতিক দল শেষ বিচারে কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করবে, আপনি চান আর না চান, বাস্তবে তাই, এটাই হয়। এটাও আমি বুলেট পয়েন্ট বললাম। আর আরেকটা বক্তব্য হচ্ছে, যেমন তারা তাদের বক্তব্য যেটা অনেকদিন ধরে বলছে, এটা একেবারেই গত পরশু বলছে, নট দ্যাট, যে আমরা একটা মধ্যপন্থী। কিন্তু রাজনীতিতে সাধারণভাবে জানেন ডানপন্থী, বামপন্থী, রক্ষণশীল হয়, এবং যেটা বললেন এটা ঠিকই, তো খুবই মধ্যপন্থা রাজনীতি কোথাও নাই দুনিয়ায়। আমি বললাম যে আপনি অঙ্ক মিলাইলেই তো নাই, আমি তো বলতে পারবো না, কিন্তু আমি বলছি সাধারণভাবে যে ক্লাসিক্যাল যে পলিটিক্সের ধারা, তাতে আপনি ওই রকম জায়গায় খুঁজে পাবেন না। তাহলে আপনাকে সুনির্দিষ্ট করতে হবে বিএনপি কোন কি ধরনের পার্টি মোশাররফ ভাই?
আমরা লিবারাল ডেমোক্রেট না ওই যে ডান বামের ওই লিবারাল পার্টি আছে, লিবারাল পার্টি আছে এরকম। আমরা বলছি আমরা একটা না, আমি বলছি যে ওই পয়েন্টে তর্ক করার দরকার নেই। ধরেন মধ্যপন্থাই একটা পন্থা, কিন্তু সেইটাকে তাহলে সুনির্দিষ্ট করতে হবে তার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শটা কি, কিভাবে তারা বাস্তবায়ন করবে। এখন সেইটা আমাকে আবার যদি বলেন, আমি কি ঠিক এই মুহূর্তেই এমনই আকাঙ্ক্ষা করে বসে আছি, বা মাসুদকে বলবো কই তোমার কাছে তো সব শুনলাম না, বা আপনাদের কাছে শুনলাম না, এখনই বলেন না, আমি সেটার মধ্যে নাই। এই কারণে, কারণ তারা তো এত সবের পরে একটা গঠন করলো। আমি খুব ভালোভাবেই তাদের ঘোষণাটা পড়েছি, এখানেও আমার হাতের কাছে আছে যে ঘোষণাটা তারা পাঠ করেছে। তা সেইটা হয়তো তাদের আইডিয়াটা। এখন সেই আইডিয়াটাকে ধরে তারা কি ঘোষণাপত্র রচনা করছে, কি কর্মসূচি রচনা করছে, কি গঠনতন্ত্র, যেটা একটা ছোট কথা আপনি বুঝে নিলেন যে তারা প্রথমে হয়তো ভেবেছিল যে দেশটাকে 4 ভাগে ভাগ করে দায়িত্ব দেবে, কিন্তু বাস্তবতা বিবেচনা করে আপাতত 2 ভাগে করলো। এটা অভিজ্ঞতা থেকেই তারা করুক, করে গঠনতন্ত্র রচনা করুক, এবং তারপরে দেখতে হবে প্র্যাকটিক্যাল কাজে কি ভূমিকা পালন করছে। এবং আমার ধারণা, এটা এখন জানি না এটা কুইক কমেন্ট হয়ে যাচ্ছে কিনা, যদি শব্দটা চলে আসছে, আচ্ছা যদিটা আমি বাদ দিলাম, আমি আশা করব তারা যে বিশেষ করে সমতা ভিত্তিক সমাজ, অন্যান্য যে কথাগুলো বলেছে, গণ অভ্যুত্থানের আগে এই দেশে যে গুম ছিল, পাচার ছিল, দুর্নীতি ছিল, লুটপাট ছিল, এইটাকে তারা উচ্ছেদের যে কথাগুলো বলেছে, যেটা আমরাও বলি, হয়তো যার যার পথে বলি, সেইটা যদি তাদের ভিত্তি থাকে, তাহলে তাদের টাইম টু টাইম, ইতিমধ্যেও দেখবেন প্রথম দিকে অনেকের আলোচনা, পরের আলোচনা মিলে একটা কাজ তারা করার বিবেচনা করছে। আমার ধারণা যদি পজিটিভ থিঙ্কিংটা থাকে, অন্য কোনো জায়গা না থাকে, অন্য কোনো জায়গাটা মুখে চলে আসছে বলে ফেলি, একটা সংকট হয় কি এই কারণে, ধরুন এর আগেও যখন এই ধরনের দলগুলো গঠিত হয়েছে, এই ধরনের আপনি একেবারে মিলায়েন না। ধরুন আমি মুক্তিযুদ্ধের পরে আমি যদি জাসদের কথা বলি, বা কত এর আগে যে আপনারা যে আন্দোলন করলেন, তারপরে যে অন্যরা যে দলটা করলো, হ্যাঁ এই 11 তো টেকেই নি, তাহলে আমি ওর কথা আর গেলাম না। কিন্তু দেখবেন যে এই দলগুলো যারা হয়েছে, সবই কিন্তু হয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ফাইট করে। কিন্তু এইবার আমরা মানি না মানি, বলি না বলি, মানুষের মধ্যে একটা পারসেপশন হচ্ছে ক্ষমতায় যারা আছে এরাই তো তারা, এদেরই লোকিত ক্ষমতা। ইউনূস সাহেব তো বলছে যে আমি ছাত্রদের প্রতিনিধি, তারও শুভকামনা আছে। সুতরাং সেই জায়গা থেকে তাদের কিন্তু ওই যে চাওয়া, এইরকম একটা অতিক্রম করে যদি প্রকৃতপক্ষে তারা দায়িত্বশীল আচরণ করতে পারে, তখন হয়তোবা মানুষ অনেক কিছু প্রত্যাশা করবে এবং পূরণ কর্তৃক করতে পারবে। এগুলো সময় বলে দেবে, আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ রাইট, আপনি যেটা বলতে চাইলেন যে কিংস পার্টি ওদের এই সমালোচনা অনেকে করে, নিশ্চয়ই এটা আমরা মাসুদের কাছ থেকে শুনবো। আচ্ছা মাসুদ, এর আগে তো আমাদের 2 নেতা আপনাদের পার্টির ব্যাপারে রিয়াকশন দিলেন। আমার কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে স্লোগান নিয়ে একটা আলোচনা আছে, আলোচনা বিতর্ক বলেন, আলোচনা বলেন, ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগানটা আপনারা আন্দোলনের সময় দিয়েছিলেন, পার্টির যেদিন পরশুদিন হয়েছে ওই দিনও দিলেন। এটা কি আপনাদের দলের স্লোগান, এটা দলীয় স্লোগান, অথবা এই স্লোগানটা কেন আসলো, এবং ইনকিলাব জিন্দাবাদটা কোথা থেকে আসলো? এটা মানে আমাদের এখানে তো খুব বেশি এটার প্রচলন ছিল না। দেখেন হচ্ছে এই স্লোগানটা মূলত আমরা হচ্ছে আধিপত্যবাদ এবং ব্যক্তিতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে আমরা ব্যবহার করছিলাম, যে মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আধিপত্যবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তো সেই জায়গা থেকে যেহেতু হচ্ছে বাংলাদেশের দিকে বিভিন্ন ধরনের প্রভাবশালী কান্ট্রি রক্তচক্ষু দিয়ে তাকায়, তাদেরকে মূলত হচ্ছে হুঁশিয়ারি দেওয়ার জন্যই আমরা এই স্লোগানটা ব্যবহার করছি, যে হচ্ছে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এই বাংলাদেশের স্লোগানটাকে পিক করলেন কোথা থেকে? এই যে আমাদের ব্যবহার থেকে এসেছে, সেই যে আমরা এটা তো বোধহয় এর আগেও দিয়েছি। এই স্লোগানের কিন্তু অতীত ইতিহাস আছে, স্লোগান ছিল, পুরনো কমিউনিস্টদের স্লোগান। আচ্ছা, আমাদের আসলে একটা বিষয়, আমরা এখানে ওই যে আমাদের যে আদর্শিক জায়গাটা পাই নাই। ভাই বললেন যে হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে, ডেমোক্রেটিক ধারায় রাজনীতি করে। তা আমাদের কিন্তু আমরা ডিরেক্টলি সেখানে বলে দিয়েছি যে বাংলাদেশ পন্থী ছাড়া কোনো পন্থী রাজনীতি চলবে না। সুতরাং আমাদের সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা, বাংলাদেশ পন্থী রাজনীতি, সেটা হচ্ছে আমাদের ধারা। যে কোনো রাজনীতির একটা আইডিওলজির কথাই বলছি, হচ্ছে মানে সেইটা কি দেশ, আপনারা যেরকম বাংলাদেশি জাতীয়তাবাদ একটা আইডিওলজি হিসেবে নিয়েছেন, আমরা বাংলাদেশ পন্থাকে আইডিওলজি হিসেবে নিয়েছি। আপনাদের সাথে আমরা তো সবই বাংলাদেশ পন্থী, ডিফারেন্স নাই, আছে। যেমন হচ্ছে আমরা এটা ব্যাখ্যাতে দিয়েছি, যেমন
আওয়ামী লীগ প্রকাশ্যভাবে বাংলাদেশপন্থী না হয়ে বা আওয়ামী লীগ প্রকাশ্যভাবে ভারতপন্থী রাজনীতি করেছে, ভারতকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য একদম ঘোষিতভাবে তারা যেইভাবে বলেছে সেইভাবে করেছে, এটা অপ্রকাশ কিছু না। আবার হচ্ছে কিছু কিছু ইসলামিক দলকে, কিছু কিছু মৌলবাদী দলকে কিন্তু বলা হয় যে হচ্ছে পাকিস্তানপন্থী বা অনেক ধরনের পন্থী কথা বলা হয়। আবার হচ্ছে বিভিন্ন ইয়াতে বামধারার কিছু রাজনীতি, চীনপন্থী, রাশিয়াপন্থী অনেক ধরনের কথাই আসে। সেই জায়গাতে আমরা মনে করি যাচ্ছে এই যে ট্যাবু দেয়া, মানে এক ধরনের ইয়া লাগিয়ে, সিম্বল লাগিয়ে দেয়া, ট্যাগ লাগিয়ে দেয়া যে হচ্ছে এই পন্থী সেই পন্থী, সেই জায়গা থেকে বেরোয় এসে বাংলাদেশের মানুষ যে যেই দলই করে সে বাংলাদেশের জন্য রাজনীতি করে, সে বাংলাদেশ পন্থী রাজনীতির কথাই আমরা বলছি। এখানে তো আরো প্রাসঙ্গিক স্লোগানটা, এই স্লোগানটা ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ, আমি আপনাকে ছোট করে যেহেতু তুললেন, অ্যাকচুয়ালি এই স্লোগানটা হচ্ছে কমিউনিস্টদের স্লোগান। ইনকলাব মানে হচ্ছে বিপ্লব, বিপ্লব জিন্দাবাদ, মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। হ্যাঁ, এইটা করে। আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটার প্রথম যে মৌলবী যিনি এটার এই স্লোগানটা এসটিতে যেটা বলে করেছিলেন, তিনি কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আবুল কালাম আজাদ না, আবুল কালাম আজাদ না, আরেকজন অন্য লোক বলছি এরকম, কিন্তু সে কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। এখন ইনকলাব জিন্দাবাদটা আমাদের যেমন পাকিস্তান সৃষ্টির আগে পর্যন্ত এখানে দেওয়া হতো, এই দেশে কমিউনিস্টরা দিত, ভারতেও এখনো দেয়, এইটা আছে। কিন্তু বাংলাদেশে পরে ওই ইনকলাব শব্দটা বাংলার সাথে পরিচিত না বলে ইনকলাব মানে আমরা অফোল্ড করি তো যে কিন্তু বিপ্লব, এখন আমাদের বিপ্লব যেমন তাদেরও তো বিপ্লব বলে। এখন সেই বিপ্লব যার যার জায়গা, সে বিপ্লব মানে কি। এবং আরেকটা অবজারভেশন হচ্ছে যে ইনকিলাব হচ্ছে উর্দু শব্দ, হ্যাঁ, আর জিন্দাবাদ হচ্ছে আরবি শব্দ। তো উর্দু আর আরবি শব্দের মিশেলে এই স্লোগানটা। তো কিন্তু আপনারা আবার বাংলাদেশ পন্থার রাজনীতি করছেন, সেই হিসাবে স্লোগানটা কতখানি ম্যাচ করে? দেখেন যে হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলা ভাষাটা যেভাবে এসেছে বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে, কিন্তু বঙ্গ কামরূপী ভাষা 3% কি 1%ও নেই। মূলত ফরাসি ভাষা, উর্দু, এরপর হচ্ছে আপনার হিন্দি, স্পেশালি বেশি হচ্ছে ফরাসি ভাষা এবং হচ্ছে আরবি ভাষার সংমিশ্রণে কিন্তু এই বাংলা ভাষাটা হয়েছে। ইনকিলাব শব্দটাকে এখন আর কেউ এটাকে মানে অন্য ভাষা হিসেবে থাকে না। জিন্দাবাদ শব্দটাকেও এখন আর যেমন বিএনপি ইউজ করে বাংলাদেশ জিন্দাবাদ। সুতরাং ভাষার একটা সংমিশ্রণ ঘটে, এটাকে সেভাবে বিশ্লেষণ না করাই উত্তম, যেহেতু এটা বাংলা ভাষা তাদের নিজস্ব শব্দ হিসেবে গ্রহণ করে নিয়েছে অলরেডি। বিদেশি ভাষার পরিপূর্ণতা আসে কিন্তু হচ্ছে বিদেশি ভাষার শব্দগুলো আয়ত্ত করার মাধ্যমে। আচ্ছা, আপনার দলীয় স্লোগান হচ্ছে কিনা এটা? না, আমাদের সেই দলীয় স্লোগান নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে আমরা এই চ্যাপ্টার এখানে শেষ। পাশাপাশি ভাই আরেকটা কথা বলছিলেন, আমি একটু বলতে চাচ্ছি যে হচ্ছে রুহুল কবির রিজভী ভাইও বললেন, ওনাকে অনেক শ্রদ্ধা করি, ওনার সাথে ওনাকে আমি নিজেই দাওয়াত দিয়ে এসেছিলাম। তো হচ্ছে ওনারা আসলে হচ্ছে একটা আদর্শর মধ্যে যখন হচ্ছে নিয়োজিত থাকেন তখন আর চোখ খুলে চারপাশের আর কোনো আদর্শটাকে হয়তো বা নিতে পারেন না, বা এখানে রাজনীতির নতুন কিছু উনি হয়তো খুঁজে পান নাই, যেহেতু হচ্ছে ওনারা আগেরটাকেই সবচাইতে নতুন মনে করেন, যেটা নিজেরা ধারণ করেন, লালন করেন। সেই জায়গা থেকে একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে কয়েকটা পয়েন্ট আকারে ডিরেক্টলি বলছি যে এখানে নতুনত্ব আমরা কি এনেছি। আমরা বাংলাদেশের রাজনীতির কিছু ধারা, প্রকৃতি, সামনের দিকে কি হবে সেগুলো তুলে ধরেছি। আমাদের রাজনীতিটা আমরা কেন করব, আমাদের মূল উদ্দেশ্যটার কথাও আমরা বলেছি। তো এখানে আমাদের কয়েকটা বিষয়ের মধ্যে আমরা প্রথম ঐতিহ্য, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেছি, যে আমাদের যে ঐতিহ্য আছে, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক যে মূল্যবোধ আছে সবাইকে। পাশাপাশি হচ্ছে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছি, যেটা আমাদের মেইন লক্ষ্য, যেটা আমরা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে এটা আদায় করতে চেয়েছি। এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছি, যে হচ্ছে এটা আমরা মনে করি যে হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে তোলা হয়েছে, এটা শক্তিশালী করতে হবে। এবং গণতন্ত্রপন্থী লিবারাল গণতান্ত্রিক দল হিসাবে আমরা সেখানে রাজনীতির অগ্রাধিকার হবে গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা। যেমন গণতান্ত্রিক চরিত্র রক্ষার জন্যই কিন্তু আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলকে, যাতে হচ্ছে আমাদের মতের পার্থক্য কিন্তু সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে, দেশের জন্য এক জায়গায় বসে আলাপ আলোচনা করতে হবে, এই চরিত্রটা রক্ষা করার কথা বলেছি, যেটা কিন্তু হচ্ছে এর মধ্যে দর্শন আছে, অবশ্যই দর্শন আছে। এবং বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। এটা হচ্ছে আমাদের দর্শন। এই দর্শনটা কেন খুঁজে পাই নাই সেটা আসলে হচ্ছে বলা দুষ্কর। আচ্ছা, মানে আচ্ছা, চাইলে খুঁজে পাওয়া যাইতো হয়তো, যেহেতু ওনারা একটা দলের দর্শন নিয়ে আসেন সেজন্য। ভাই, উনি যেটা বললেন, এই যে গণপরিষদ কথাটা আসছে এর মধ্যে, এটা নিয়েও একটা ডিবেট আছে। বিএনপি আজকেও, বিএনপির একটা অনুষ্ঠানে আমি বোধহয় স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন সাহেব উনি বলছিলেন যে এটা আবার কি, হোয়াট ইজ গণপরিষদ, হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক। আচ্ছা, আপনারা
সবগুলি দল, বেশিরভাগ দল সংসদ নির্বাচন চাচ্ছে, আপনারা বলছেন গণপরিষদ নির্বাচন। এটা কি গণপরিষদ কেন চাচ্ছেন, আর গণপরিষদটা কি 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 কাজ করবে? মানে স্পষ্টত হচ্ছে গণপরিষদ আমরা সেকেন্ড রিপাবলিক কেন চাচ্ছি, এমনটা নয় যে হচ্ছে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক হয় নাই কোনো রাষ্ট্রে। এটা বিশ্বের বহু উদাহরণ আছে। সাউথ কোরিয়াতে মনে হয় 6th রিপাবলিক চলতেছে, মানে 6ষ্ঠ কি 5ম রিপাবলিক চলতেছে দক্ষিণ কোরিয়াতে, এবং ইউরোপীয় কান্ট্রিগুলোতে প্রায় অধিকাংশ কান্ট্রিতে সেকেন্ড থার্ড রিপাবলিক আছে। মূলত এগুলো একটা পেজ, ফিফথ চলছে, ফ্রান্সে 5th রিপাবলিক চলতেছে। এখন আমরা যখন সাধারণ মানুষের মতো করে একটু বোঝান তো, ওরা তো বোঝে না। আমি একটু বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বললে অন্তত সালাউদ্দিন ভাই বুঝে, সাধারণ মানুষ না বুঝলেও সালাউদ্দিন ভাই অন্তত বুঝে, উনি না বোঝার কথা না। কারণ হচ্ছে আপনার একটা রাষ্ট্রকে আপনি যখন এগিয়ে নিতে হবে তখন একটি ধাপ থেকে আরেক ধাপে উন্নীত হতে হবে। 54টা বছর একটা রিপাবলিক দিয়ে আমরা চালিয়ে আসছি, একটি সংবিধান দিয়ে আমরা চালিয়ে এসেছি, কিন্তু আপনি 54 বছর কি যথেষ্ট ছিল না এই সংবিধানের অধীনে ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, সুবিচার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা? 54 বছর কি যথেষ্ট না, নাকি আরও 100 বছর লাগবে? কেন এই সংবিধানের অধীনে কয়েকটি দলই তো ক্ষমতায় ছিল, কেউই তো এই নিশ্চয়তাটা দিতে পারে নাই এই সংবিধানের অধীনে। আমি মনে করি এই সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান হতে পারে, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম, কিন্তু ওই সংবিধানকে তো আপনারা কার্যকর করেন নাই। এবং আমরা যে 90-90s পরবর্তী যে জেনারেশনগুলো, আমাদেরকে আপনারা কিসের মধ্য দিয়ে বড় করেছেন? 90s পরে 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে যেই জেনারেশনগুলো গড়ে উঠেছে, 90-এর গণঅভ্যুত্থানের পরেই তো একটা মীমাংসা হয়ে যাওয়ার কথা ছিল যে সাংবিধানিকভাবে রাষ্ট্রের মানে হচ্ছে যে সংস্কারগুলো করা দরকার এবং সামাজিক ন্যায় বিচার আমাদের জন্য নিরাপদ একটি রাষ্ট্র, স্পেশালি আমি বলবো আমাদের পরবর্তী যে প্রজন্ম এই নিরাপদ একটি রাষ্ট্র উপহার দেয়, রাজনৈতিক কারণে ভেদাভেদ না হওয়া, এরকম একটা মীমাংসা তো 90-এর গণঅভ্যুত্থানে হয়ে যাওয়ার কথা ছিল। তারপর কেন হয়নি? তারপরে কেন 94 থেকে আবার 96 পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে? কেন 6-7 এসে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ, আবার সেনা শাসন, আবার ব্যবস্থা, আবার কেন হচ্ছে ভারতীয় প্ররোচনায় বাংলাদেশে 8-এর নির্বাচনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের জন্ম হয়েছে? সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন একটা বন্দোবস্ত? আমরা মনে করি যে নতুন আরেকটি বন্দোবস্ত দরকার, যেটাতে সকলকে ঐক্যমত্যে আসতে হবে, এবং এই বন্দোবস্ত অনুযায়ী সেকেন্ড ফেজে আমরা যাচ্ছি। আমরা অন্তত কথা দিতে পারি, আমরা যেমন এখন প্রশ্ন করতে পারতেছি 90-এর জেনারেশনকে, যারা মূলত আমাদেরকে 90-এর এত বড় একটা অভ্যুত্থানের পরও আমাদেরকে নিরাপদ বাংলাদেশ দিতে পারে নাই, তারপরের জেনারেশনগুলো তো আমাদেরকে কোশ্চেন করবে যে আপনারা তো আপনাদের ডাকে তো মানুষ নতুন বন্দোবস্তের কথা বলেছেন, নতুন নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন, আপনাদের ডাকে মানুষ সারা দিয়ে জীবনও দিয়েছিল, আপনারা কি করেছেন? আমরা সেই প্রশ্নের মুখোমুখি নিয়ে আমরা কিন্তু এই বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করতেছি যে আমরা নেক্সট জেনারেশনের কাছে আমরা এই দায়িত্বগুলো আমরা এখন থেকে নিয়েছি, এই দায়িত্বগুলো আমরা পালন করে নেক্সট জেনারেশনের জন্য নিরাপদ বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন হবে কিভাবে? সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের জন্য ওই যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে। গণপরিষদ নির্বাচন তো স্বাভাবিকভাবে হচ্ছে একই সাথে সংসদ, কাঠামোটা কি কি মানে কারা নির্বাচিত হবে? গণপরিষদ নির্বাচনে মূলত হচ্ছে এই দেশের মানুষ একটি সংবিধান রচনা। আমি ওটা বলছি না, আমি যেমন এখন আমাদের এখন পার্লামেন্ট ডেমোক্রেসি 300 সিট আছে, জি, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, যারা সংসদ হিসেবে তারা গভর্নমেন্ট ফর্ম করে, কিন্তু গণপরিষদের কাঠামোটা কি? আচ্ছা, গণপরিষদের কাঠামোটা আমরা একই সংসদের পাশাপাশি কি এখানে সিট বেস হবে নাকি লোকাল গভর্নমেন্ট বেস হবে, কোনটা হবে? এটা সিট বেসড, অবশ্যই সিট বেসড। মানুষ আপনি একই সাথে সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনও করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে সরকারটাও পরিচালিত হবে, পাশাপাশি হচ্ছে এই সরকার, যেমন হচ্ছে আপনার 72-এর নির্বাচনের পরে 72-এ এসে যে সরকার গঠিত হয়েছে তারা একই সাথে গণপরিষদের সরকার গঠন করেই কিন্তু হচ্ছে নতুন সংবিধান রচনা করেছে, সরকারও পরিচালনা করেছে। এলএফওর একটা শর্ত ছিল, তো হচ্ছে এলএফওর অন্যতম শর্ত ছিল। আমি কংক্রিট করি, তার মানে আপনাদের প্রস্তাবে ধরুন নির্বাচন ডিক্লেয়ার হলো, উদাহরণ দিলাম যে ধরুন আগস্ট ইলেকশন, তো ইলেকশনে একটা হবে 300 আসনে নির্বাচিত হবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য, ওই 300 জনই তাদের আরেকটা অধিকার হবে যে তারা নতুন সংবিধান রচনা করবে। এটাই আপনারা বলতে চাইছেন? জি, আমরা এটা বুঝতে পারলাম। মানে উনি যেটা এখন আমরা এটাকে সহজ করতে চাচ্ছি, মূলত হচ্ছে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা মুখোমুখি দাঁড়াতে চাচ্ছি না, কিন্তু যদি পলিটিক্যাল পার্টিগুলো, এটা হচ্ছে একটা ঐক্যমতের জায়গা। রাজা ভাই, আমি একটু যোগ করতে চাই যে মাসুদরা মানে নতুন দলের যে চিন্তা, এখন ধরেন আপনার 300 সিটে ইলেকশন হলো গণতান্ত্রিকভাবে, জনগণের একটা রায় দিল, এখন যদি নিশ্চয়ই সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবে, সে কোনো দল যদি জয়যুক্ত হয় সে তো তার মতো দল মানে তার মতো করে সংবিধানকে দেখবে, তার মতো করে সরকারও চালাবে, সে তো বাধ্য না যে আপনার সবার মতামতকে সেখানে, কারণ আপনার তো গণতান্ত্রিকভাবে সে নির্বাচিত হচ্ছে, জনগণের সরাসরি ভোটে সে নির্বাচিত। না, ক্লিয়ার। আমি যদি বুঝে থাকি, কারণ এটা আমরাও পরিষ্কার না, ভালো হয়েছে আপনি কোশ্চেন তুলেছেন, কারণ ওনারা
কিভাবে চান। আমাদের আরও দু একটি দল আগেও চেয়েছে কিন্তু কংক্রিট করে নাই। এখন আমি যদি বুঝি যে এইখানে জিনিসটা এত সহজ হবে না, কারণ উনি যেটা বললেন তার মানে কল্পনায় চলে যাই যে 300 আসন প্রথমে নির্বাচিত তো করতে হবে, তাহলে সেটা হবে কিসের ভিত্তিতে? যে 300 আসন আমরা নির্বাচনের দিলাম, এটা তো হবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, তাই তো? না না, এখানে আপনি আমরা বলেছি একই সাথে হচ্ছে হ্যাঁ, আমি clear। গণপরিষদ এবং সংসদ নির্বাচন সেটাই, হওয়া। আমি না, কোন এবং কনস্টিটিউশনের আওতায় হবে হ্যাঁ, এটা? গণপরিষদের জন্য হচ্ছে কনস্টিটিউশন তো আমাদের এখন সংস্কারের কাজ চলতেছে। কে করবে? মানে হচ্ছে এই গভর্নমেন্টের জন্য আমরা গভর্নমেন্ট তো রাইট নাই, দেয়ার কোন নো রাইট। আচ্ছা, এবার জাতীয় ঐক্যমতের মিলে যায়। ব্যাপার আছে। না, তার মানে কি আমরা দাঁড়াইতেছেন? এখানে আমি একটু জিজ্ঞেস এখানে করি। আমি একটু 3টা পয়েন্ট বললাম, আমার মনে একটু বলেন। স্পষ্ট হবে। Sure, sure. ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেমন হচ্ছে আমরা 5ই আগস্টের পরে ন্যাশনাল ইউনিটির মধ্য দিয়ে একটি গভর্নমেন্ট রিফর্ম করেছি, মানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি পাস্ট প্রায়োরিটিতে যে হচ্ছে এই সরকারকে যদি হচ্ছে সংবিধান সংস্কার করে বা হচ্ছে নতুন সংবিধান, এই সংবিধানকে স্থগিত করে নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদের জন্য নির্বাচনের দেয়, রাইটস দেয় ঐক্যমতের ভিত্তিতে সকল পলিটিক্যাল পার্টি, তাহলে হচ্ছে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন হতে পারে। তো গণপরিষদ নির্বাচনের জন্য সদস্য নির্বাচন, এটা হচ্ছে ভোটের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলোকে কত পার্সেন্ট ভোট পাচ্ছে সেভাবে হতে পারে, এবং হচ্ছে আসন ভিত্তিক, হ্যাঁ আনুপাতিক আসন ভিত্তিক সংসদ নির্বাচন হতে পারে। সংসদ নির্বাচন সরকার পরিচালনা করে, গণপরিষদের কাজ হচ্ছে যে আইনসভাটা গঠিত হইলো তাদের প্রথম কাজ কি হবে? সংবিধান? না না, গণপরিষদ নির্বাচনটা তো একটু আলাদা। না না, আমি যদি ওর সাথে একটু মিলাই, এবং হচ্ছে আমি 3টা পয়েন্ট আপনার পয়েন্ট আমি একটু মিলাচ্ছি সুবিধা আমারও বোঝার জন্য। তার মানে এটা আপনিও বলতে পারবেন। তার মানে আমি যদি বুঝে থাকি, এখন অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে সংবিধান যেটা চলছে স্থগিত করে দিতে হবে, ফার্স্ট কাজ। এখনকার সংবিধান স্থগিত থাকবে না, ওইটা সে উত্তর দিক। আমি যদি সেই কোশ্চেনই করছি, তার মানে আপনি কংক্রিট করেন। তার মানে তাদের প্রস্তাবে বোধ হয়, আমি যেটা বুঝলাম, এখন সংবিধান স্থগিত থাকবে, থেকে ঐক্যমতের ভিত্তিতে যে আমরা একটা ইলেকশন করব, যে ইলেকটেড গ্রুপ সেইটা তার প্রস্তাবে যদি এখন আসলো আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে, যে দল যত ভোট পাবে তার প্রতিনিধিরা মিলে ইলেকশনের কথা বলছি আমরা, তারা প্রতিনিধিরা মিলে নতুন সংবিধান রচনা করবে। আমরা একই সাথে দুইটা ইলেকশনের কথা বলছি। আমি একটু সংসদ আলোচনা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, একই সাথে আমরা দুইটা তাদের বক্তব্য আমরা একই সাথে দুইটা ইলেকশনের কথা বলছি। আমরা যে প্রক্লেমেশনটা আছে, এই প্রক্লেমেশনের ভিত্তিতে সংবিধানটা যে প্রক্লেমেশন তো একটা দলের না না, মানে একটা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা তো সামগ্রিক সভা না। এই প্রক্লেমেশনটা নিয়ে তো সকল পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা হচ্ছে, না, ঐক্যমতের ভিত্তিতে হওয়ার যদি আপনি না হলো, আচ্ছা যদি না হলে আমি এর জন্য 3টা ধাপটা আমরা আমাদের 3টা ধাপ এটা আদায়ের জন্য আমরা বলছি। এই বিষয়টাকে একটু আপনারা বলতে দিতে হবে। মানে প্রক্লেমেশনের ভিত্তিতে যদি প্রক্লেমেশনটা তো বিএনপিও একমতে আসছে যে প্রক্লেমেশনে তারাও সুপারিশগুলো দিচ্ছে, প্রক্লেমেশনের ভিত্তিতে সংবিধানকে স্থগিত করে নতুন 2টি নির্বাচন হওয়া, একই সাথে সংসদ এবং হচ্ছে গণপরিষদ নির্বাচন। সংসদ নির্বাচনের যারা প্রাইম মিনিস্টার এবং হচ্ছে নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা করবে, পাশাপাশি গণপরিষদ সংবিধান রচনা করে দিয়ে গণপরিষদটা ভেঙে যাবে, বাট সংসদটা এই গণপরিষদের সেই সংবিধান অনুযায়ী তারা 5 বছর পূর্ণ করবে, বা 4 বছর হলে 4 বছর সেটা পূর্ণ করবে। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যদি সংবিধান স্থগিত করে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে না হয়, তাহলে আমরা এজ এ পলিটিক্যাল পার্টি আমরা যে মুভটা দিচ্ছি, আমরা এই মুভের মাধ্যমে যদি গভর্নমেন্ট রিফর্ম করতে পারি, তাহলে আমরা নতুন সংবিধান রচনা ম্যান্ডেট নেওয়ার জন্য আমরা একটি গণভোটের আয়োজন করব। সেই গণভোটের মধ্য দিয়ে আমাদের হচ্ছে আপনার নতুন সংবিধান রচনা ম্যান্ডেট নেওয়া হবে। আর এরপর যদি আরেকটা বিষয় আসে যে হচ্ছে নতুন সংবিধান রচনার জন্য যদি তাও যদি হচ্ছে সেখানে এর যায়, তাহলে পরবর্তী ইলেকশনও হোক, যদি এটা যদি হচ্ছে আপনার আমরা 2/3 আসনে নির্বাচিত হই, তাহলে আমরা নতুন সংবিধান এটা তো এমনি পারা যায়। তো এই কনস্টিটিউশন ক্লিয়ার করে আমাদের তো হচ্ছে অর্জন, আমরা যে প্রথমটা না পারলে সেকেন্ডটা না পারলে থার্ডটা, 3টা অপশন আছে, 3টা অপশন দেখে আমরা তো দীর্ঘ লড়াইয়ে যাচ্ছি। আমরা যদি এটা যদি সহজ হতো যে সকল রাজনৈতিক দল একমত হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রয়োজন পড়তো না। আমরা এটা শেষ হয়ে যেত। এখানে আমি যতটুকু বুঝলাম মাসুদের, সেটা হলো একটা হলো সে যেটা চাচ্ছে সেটা হলো কনস্টিটিউশন সাসপেন্ড, সেটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত দরকার, নাহলে এটা সম্ভব না। এক, আর যদি বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আপনার নির্বাচন হয়, তাইলে তাদের একটাই পথ আছে, সেটা তারা বলতে হবে যে আমি যদি আপনারা আমাকে রায় দেন তাহলে আমি এটা করব। এটা টোটালি ডিপেন্ড অন পাবলিক ওপিনিয়ন, এর বাইরে তো আপনার যাওয়ার কোনো সুযোগই নেই। না, সেটা বলছে তো, আমরা তো সেটাই বলছি, আমরা এই তিন বিষয়ের বাইরে কাজ করব। তারা বরং এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে যে আমাদেরকে নির্বাচন করেন, আমরা এটা আপনাকে না, আমরা তো সেটাই নিচ্ছি। আমি তো কথা সেটাই বললাম, আমরা 3টা পয়েন্ট আমরা গোল টেবিলে বসে
ঐক্যমতের ভিত্তিতে চাচ্ছি যে হচ্ছে গণপরিষদ নির্বাচনটা হোক, কিন্তু যদি ঐক্যমতে না পৌঁছাই তাহলে হচ্ছে আমরা সংসদে গিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা গণভোট আয়োজন করব। আবার যদি আমরা যদি সেই গণভোটেও যদি মানুষের রায় না দেয় তাহলে আমরা পরবর্তী ইলেকশনে আমরা 2/3 জন্য আমরা চেষ্টা করব, আবার ফাইট করব। বাট এটা আমাদেরকে নতুন পেজে ফাইটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা আসলে এই ফাইটটা করতে চাই না। আমরা চাচ্ছি যে গোল টেবিলের মধ্যে বসেই আমরা সেকেন্ড পেজে বাংলাদেশের এই যে 54 বছর পরে বাংলাদেশের সেকেন্ড ফেজ রাষ্ট্র ব্যবস্থা আমরা যাচ্ছি। কারণ ফার্স্ট ফেজ ফার্স্ট রিপাবলিক ব্যর্থ হয়েছে এই দেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে। এটা তো সকলে স্বীকার করতে বাধ্য যে হচ্ছে না এটা কি কনস্টিটিউশনের ফেইলিওর না প্র্যাকটিসের ফেইলিওর? আমরা বলছি প্র্যাকটিসটা করতেই পারেন না আপনি কনস্টিটিউশনটাকে, এটা প্র্যাকটিসের না না আপনি যে লটা আছে আপনি এই লটাকে তো আপনি প্র্যাকটিস করতে পারেন না। প্র্যাকটিসে আর তো চেঞ্জ হয়েছে, মানে প্র্যাকটিস যারা করছে তাদের তো বারবার পরিবর্তন হয়েছে, কেউই প্র্যাকটিস করে না। তা আমাদের যে উদ্দেশ্যগুলো আছে, আমাদের যে স্বপ্নগুলো আছে, আমরা যে মেইন থিমগুলো দিয়েছি এই থিম কেন্দ্রিক আমাদের যারা একমতে আসবে আমাদের সাথে আসবে, আমাদের কেন্দ্র করে জোটও হতে পারে, সবাই মিলে আমরা একটা মুভ দিতে চাচ্ছি। এবং হচ্ছে এই মুভটা হচ্ছে আমরা মূলত নামছি রাস্তায় এবং আমরা এটাই কেন্দ্র করে লং মার্চ, সমাবেশ, সভা, গ্রামের পর্যায়ে উঠান বৈঠক এভরিথিং আমরা করতে থাকবো। এবং উই হোপ আমরা যদি এটা যদি ঠিক মতো চালিয়ে যেতে পারি নেক্সট ইলেকশনে আমাদের ক্ষমতায় যাওয়ার ইয়ে তৈরি হতে পারে। এই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্ষমতায় যাওয়া নেক্সট ইলেকশন, এটা মানুষ জানতে চায় এই সম্পর্কে বেশি। শুনবো আমরা আরেকবার একটু দর্শকদেরকে কানেক্ট করি। দর্শক আরেকবার আমন্ত্রণ বৈঠকখানায়। একটু আগে কথা হচ্ছিল, মাসুদ বলছিলেন যে এর আগে উনি বলেছেন 3টা অপশন, থার্ড অপশন হচ্ছে যে ব্রুট মেজরিটি নিয়ে সংসদ নির্বাচনে জয়ী হওয়া এবং তারপরে তাদের মতো করে তারা সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনারা কবে নাগাদ, আপনারা কি এই যে ইলেকশন সামনে যেটা হতে যাচ্ছে ডিসেম্বরে সরকার বলেছে, ম্যাক্সিমাম দেরি হবে কবে? ওদের ভাষায় মার্চ বা জুন ধরেন, মার্চে ফাইনাল করছে পরে, কিন্তু আমরা মনে করি এই ইলেকশনে তো অবশ্যই আপনারা অংশ নিচ্ছেন, ডিসেম্বরে বাইরে যাচ্ছে না নির্বাচন, আপনারা ইলেকশনে অংশ নিচ্ছেন। দেখেন আমাদের মেইন কেন্দ্রবিন্দু মানে হচ্ছে আমাদের যেই দলটা গঠন, সাধারণত দলগুলো গঠন হয় ইলেকশনকে কেন্দ্র করে বা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমাদের মেইন কেন্দ্রটা হচ্ছে অভ্যুত্থানকে কেন্দ্র করে। আমরা পিছনের একটা পয়েন্ট ধরেই আমরা আমাদের পার্টিটা গঠন করছি এবং সেই পিছনে যে হচ্ছে আমরা অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ওয়াদাগুলো মানুষকে দিয়েছি সেই ওয়াদাগুলোর একটা ব্যাখ্যা রূপ আমরা মানুষের সামনে হাজির করে কিছু কি পয়েন্টকে ভিত্তি করে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাচ্ছি। এই কি পয়েন্টগুলো অর্জনের জন্য আমাদের নির্বাচনের দিকে যাওয়া, আলোচনার টেবিলে যাওয়া এবং হচ্ছে সভা সমাবেশ করা, মার্চ করা, আন্দোলন করা, এভরিথিং এটার মধ্যে থাকবে। জাস্ট অনলি আমাদের অনলি ওয়ান এম নির্বাচন, সেটা না। ওকে মাসুদ, বুঝতে পেরেছি। কিন্তু আপনি এর আগে যা বললেন যেটা আপনি অ্যাচিভ করতে চান তার সঙ্গে বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে, তারা এর সঙ্গে একমত না। বিএনপি তো প্রকাশ্যেই বলছে যে আপনাদের এই গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক এগুলি তাদের কাছে অ্যাকসেপ্টেবল না, তারা বলে দিছে। এবং কি বলে অন্যান্য রাজনীতি একটু আগে আলোচনা হচ্ছিল, রুহিন হোসেন প্রিন্স ভাই বলেছেন যে এই রিলেটেড সাপোর্ট আপনি খুব বেশি পাচ্ছেন না। তাহলে আপনারা এটা ঐক্যের ভিত্তিতে এগুলি অ্যাচিভ করা একটু কঠিন কিনা? দেখেন হচ্ছে কিছু একতা আছে, আমরা তো বারবার বসেছি, যেমন হচ্ছে ওনাদেরও কিছু পয়েন্ট আছে যেটা আমাদের সাথে মিলে যায়, আবার হচ্ছে ইয়াদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কিছু কি পয়েন্ট আছে যেটা আমাদের সাথে মিলে যায়। পাশাপাশি হচ্ছে কিছু আরও কিছু দলের, মানে আমরা তো অনেক দলের সাথে আলোচনা করছি, অনেকগুলো পয়েন্টেই মিল আছে। এমনকি 2-1টা দল আমাদের সাথে সরাসরি নিজেদের দল বিলুপ্ত করে যুক্ত হওয়ার আশাও ব্যক্ত করেছেন। তো সব মিলে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল সাপোর্ট আমাদের সাথে আছে। আর জনগণের সাপোর্টের যে কথাটা বলবেন, মানুষের সাপোর্টটা তো গতকালকে হঠাৎ মানে বাংলাদেশের ইতিহাসে এরকম জনতার কাতার থেকে একটি রাজনৈতিক দলের উত্থান, যেটা বাংলাদেশের প্রথম, বাংলাদেশের ইতিহাসে হয়তো উপমহাদেশের ইতিহাসও বলতে গেলে এটাই এরকম উত্থান বাংলাদেশে উপমহাদেশে প্রথম। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে হচ্ছে মানুষের ভালোবাসাটাও আমরা পাবো, পাশাপাশি হচ্ছে যারা বাংলাদেশকে নতুন ধাপে দেখতে চায়, নতুন পেজে দেখতে চায় যে সকল রাজনৈতিক দল, তাদের সাপোর্টটাও আমরা পেতে যাচ্ছি। এই বিষয়গুলো হচ্ছে মূলত আলাপ আলোচনার ভিত্তিতে সামনের দিকে অনেক কিছুই হবে। ইতিহাসে আসলে হচ্ছে যে কোনো একটি বড় দল সবসময় বড় দল থাকে না। মুসলিম লীগ বড় দল নাই, আওয়ামী লীগের অবস্থা দেখেন এখন কি অবস্থা, নামে স্লোগান দেওয়ার জন্য 10 জন মানুষও পাওয়া যাচ্ছে না। সবসময় যে সবাই বড় দল থাকবে আর সবাই ছোট দল থাকবে সেটাও না। মাত্রই তো জন্ম নেয় একটি বাচ্চা শিশু, সেই শিশুটা বড় হবে, বৃদ্ধ হবে, অনেক কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মূলত হচ্ছে একটা জায়গাকে, আমরা কিছু কি পয়েন্টকে কেন্দ্র করে আমরা আমাদের রাজনীতিটা করছি। আমরা আমাদের এই রাজনীতিটা করে যাব, আমরা মানুষের ধারে ধারে যাব। না না, আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলি নাই, না বিএনপিকে উদ্দেশ্য করে বলার কিছু নেই। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনারা বড় দলগুলা সাপোর্ট দিচ্ছে না বললেন, তো সবসময় যে বড়, আমরা যে বড় দল কখনো হব না সেটা তো আর আপনি ক্ষমতায় যাওয়ার কথা বলছিলেন, আপনারা কবে নাগাদ আশা করেন, কতদিনের মধ্যে আপনারা
ক্ষমতায় যেতে পারবেন বলে মনে করছেন? দেখেন, আমরা তো হচ্ছে একটা বড় ধরনের সংস্কার বাংলাদেশে চাচ্ছি এই সরকারের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বলে দিচ্ছেন যে রাজনৈতিক দলগুলো না চাইলে আমি সংস্কার না করে চলে যাব, মানে উনি পুরোটা দায় রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছেন। কারণ যতটুকু সংস্কার উনি করতে পারবেন তার পরবর্তী সংস্কার যেন চালিয়ে নেওয়া যায় সেই দায়িত্বটা হয়তো আমাদেরকে কাঁধে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আমরা তো মানে সকলের সাথে ফাইট দিয়ে একসাথে চলতে পারবো না, আমরা সকলের সাথে মিলেমিশেই কাজগুলো করতে চাচ্ছি। তো সামনের যে ইলেকশনটা হবে এটা ডিসেম্বরে বলতেছে, মার্চে বলতেছে, হয়তো এটা আরও পিছাতেও পারে বা আরও আগেও হতে পারে, দুইটাই হতে পারে। আমরা যেহেতু হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পলিটিক্যাল পার্টি না, সেহেতু সেটা নিয়ে আমাদের বেশি বড় মাথা ব্যথাও নেই। আমরা মূলত মানুষকে ওই যে আমাদের কি পয়েন্টকে কেন্দ্র করে মানুষকে এঙ্গেজ করার দিকে আমরা আগাচ্ছি। তো এই এঙ্গেজমেন্টটা এমন হতে পারে যে হচ্ছে হয়তো বা আমরা বড় মুভমেন্ট দিতে পারলে, বড় মানুষকে এঙ্গেজ করে বড় একটা মুভ দিতে পারলে হয়তো বা এই গভর্নমেন্টে অথবা বড় পলিটিক্যাল পার্টিগুলো রাজি হয়ে যাবে না। মানুষের যেহেতু এই বিষয়টাতে সাপোর্ট আছে, আমরা এই মানুষের এই কথাগুলো ইলেকশনের আগে কথা বলছেন না? ইলেকশনের আগেও হতে পারে, ওই যে আমরা গণপরিষদের কথা বলছি, এটা তো হয়তো রাজনৈতিক দলগুলো চাপে পড়ে একমত হতে পারে। আবার এমনও হতে পারে যে হচ্ছে মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, মানুষ এটাকে বুঝতে পারতেছে না, এমন অনেক কিছু হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বিষয়টা আসলে এই দেশের মানুষ আসলে হচ্ছে তাদের মুভের উপর এবং আমরা মানুষকে কতটুকু কানেক্ট করতে পারছি এই কি পয়েন্টগুলোকে কেন্দ্র করে সেটার উপর নির্ভর করবে আগামীর ইলেকশন। কেমন ইলেকশন হবে, গণপরিষদ হবে নাকি শুধু সংসদ নির্বাচন হবে, নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি হচ্ছে ইলেকশনের আগে একটা জাতীয় ঐক্যমত্য হবে, এইগুলা কয়েকটা বিষয় মূলত হচ্ছে মানুষের এঙ্গেজমেন্টের উপর নির্ভর করবে। ভেরি ক্লিয়ার। মোশাররফ ভাই বলেন। না, এখানে তাদের ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দলের তো নিজের একটা লক্ষ্য থাকে যে আমি এই পর্যন্ত যাব, সেটা ভালো, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনাকে বর্তমান অবস্থাটাকে আপনাকে বিবেচনা নিতে হবে। মাসুদ যে কথাটি বলেছে, তারা গণতান্ত্রিক উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ। এখন বর্তমান সামগ্রিক অবস্থা আমরা যা দেখতে পাচ্ছি, আপনি যদি এখন যে বিদ্যমান রাজনৈতিক যে কাঠামো আছে, যে রাজনৈতিক দলগুলি আছে, আপনি যদি সেখানে দেখেন, আমরা যদি মোটা দাগে বলি, মাসুদদের সেই সংস্কারের সাথে আমার তো মনে হয় বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যখন অধিকাংশ রাজনৈতিক দল সংসদ নির্বাচন চায়, যেটা নতুন রাজনৈতিক দল চায় না, গণ অধিকার পরিষদ চায়, সুতরাং তাদের ভিত্তিটা কেন? এটা তো ওরা বলছে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। এখন যে কোনো রাজনৈতিক দল তো নির্বাচন চাইবে, এটাই তো স্বাভাবিক। গণমানুষের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের পর আরেকটি রাজনৈতিক দল হয়ে গিয়েছে, আমরা তো অস্বীকার করছি না। আমি মাসুদরা যে রাজনৈতিক দল করেছে তারা তো গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় যেতে চায়, তারা তো তাদেরকে কেউ বসিয়ে দেবে না, না কিংস পার্টি হিসেবে তাদের কেউ বসিয়ে দেবে। সেইটা যদি বন্দোবস্ত থাকে সেটা তো আলাদা যা, সেটা তো প্রকাশ্য বিষয় না, আপনি মাই শুরু করুন, সেটা তো হিডেন ব্যাপার, সেটা তো প্রকাশ্য না। আর আপনাকে যদি জনরায় নিয়ে ক্ষমতা যেতে হয় তাহলে জনগণকে আপনার মোকাবেলা করতে হবে। সেখানে তাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেটা আমি জানি না তারা সেটা বিবেচনা করে কিনা। যখন তারা নতুন রাজনৈতিক দল হয়েছে, এখনো কিন্তু তারা নিবন্ধন তাদেরকে নিতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। হ্যাঁ অবশ্যই নিবন্ধন না নিতে হলে তার কিন্তু নির্দিষ্ট কিছু কাঠামো আছে। সারা বাংলাদেশে এত % অফিস থাকতে হবে, আপনার এই কার্যক্রম থাকতে হবে। না না, আর যদি শেখ হাসিনার মতো, এগুলি কোনো বিষয় নাকি ভাই? ব্যাপক ভিত্তিক যাদের সমর্থন আছে সারা বাংলাদেশে, পার্টি অফিস হবে, আপনার গণভিত্তিক থাকতে পারে, কিন্তু আপনাকে সাংগঠনিক একটা কাঠামো তো আপনাকে যেতে হবে। দিবে আমাদের অলরেডি 600 থানা কমিটি নাগরিক কমিটি আছে, কারণ হচ্ছে সেই জায়গাটা আমাদের খুব সহজ হবে। পাশাপাশি আপনাকে আপনি যে কর্মসূচি সমস্যা নিবন্ধন পাওয়ার সমস্যা না, আপনি যেই কাঠামোগুলি যেই মানে কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন, সে জনসমর্থনটা যে আপনার প্রতি আছে, এটার ভিত্তিটা কি? আপনাকে ইলেকশনে যেতে হবে জনরায়টা প্রমাণ করার জন্য। সেটা তো সেই পরীক্ষা তো তারা এখনো অবতীর্ণ হয় না। দিবে তো বলছে, হবে। আমরা তো পরীক্ষা দেওয়ার কথা বলছি, যে আচ্ছা দুইটা বিষয় হতে পারে। সুতরাং আপনাকে তাদের সামনে নানা চ্যালেঞ্জ আছে, এটাকে স্বীকার। তারপর আরেকটু যে জিনিসটা আমি পার্সোনালি আমরা বুঝি, বা প্রিন্স ভাই আমার সাথে একমত হবে, যে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু হেবিচুয়াল কিছু অবস্থা। যেমন আপনি মনে করেন রাজনৈতিক দলের কাঠামো দেখলে বোঝা, যেমন আমি মাসুদ যে পোস্ট বলেছে, আমি বা প্রিন্স ভাই বা আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমরা কিন্তু বুঝি নাই। এই যে মুখ্য সিনিয়র সংগঠক, এটা কিন্তু সাধারণ মানুষ এটাতে অভ্যস্ত না, তাদেরকে কিন্তু আপনাকে এটা তো সাধারণ দল না ভাই মোশাররফ ভাই, এরকম একটা বিপ্লবের পরে একটা দল গঠন হচ্ছে। আপনি আপনার মহাসচিব, সাধারণ সম্পাদক, উপদেষ্টা এই ধারার মধ্যে ওরা নাই না, এই ফরম্যাটে না হলে ঠিক আছে কিনা? আমার জনগণ তো গতানুগতিক রাজনীতি করছে না। না, আমার জনগণ তো সেই বিশেষ কোন ধারার জনগণকে বোঝাতে ওরা বলছে তো, জনগণ আমাদের সঙ্গে বোঝার জন্য চলে আসছে গতকাল। আমি যদি রাজা ভাই, আমাদের হাতে কিন্তু একদম সময় শেষ, তাহলে আমি 2-3টা ছোট ছোট মন্তব্য একটু করি, না করলে আবার দর্শক ভুল বুঝতে পারে। একেবারে 1-2 মিনিটই করব। প্রথম কথা, যেমন ধরুন আমাদের পার্টি,
আমাদের একটা লক্ষ্য আছে, কারণ সেই আলোচনাটা মাঝে হয়েছে, থেমে গেছিল। আমরা সমাজতন্ত্র চাই। সমাজতন্ত্র মানে এমন একটা সমাজ ব্যবস্থা, সবাই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এবং সেইটা করার জন্য আমাদের কর্মসূচি বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি। আমরা সেই ধারায় আগাচ্ছি। তারা যেমন বাংলাদেশি জাতীয় প্রতিষ্ঠা করতে চায় 19 দফা ছিল, এখন সংস্কার 31 দফা আছে, হচ্ছে প্রচলিত ধারা। সুতরাং সেই ধারায় যার যার কাজ আমরা করে যাব। এখন যদি বুঝে থাকি, যেটা এখানে পরিষ্কার আমি হলাম একেবারে, আমি আড্ডার টেবিলেই যদি বুঝে থাকি, তাদের সামনে কতগুলো পথ আছে। প্রচলিত আমরা যে ধারা চিন্তা করছি, এবং এখনকার যে অভ্যুত্থানের পরে অন্তত পক্ষে একটা ডেমোক্রেটিক পজিশন না আসলে দেশ আরও সংকটে পড়তে পারে, অপশক্তি সংকটে ফেলতে পারে বলেই অন্তত পক্ষে আমরা একটা নির্বাচনী গণতন্ত্রের ধারায় যে, এবং আরও দীর্ঘ সময় যার যার এজেন্ডা বাস্তবায়নে যাব, এই আমাদের লক্ষ্য। কিন্তু আমার তার একটু কথা শুনে এখন যেটা মনে হলো, তারা আগে একটা অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছে, এখনও তাদের চেষ্টা করতে হবে। এইবার যেহেতু আগের ওই রকম ঘোষণাপত্র ছিল না, লাস্টে 9 দফা ছিল, বন্য ছিল, এবার কিন্তু আইডিয়াটা পরিষ্কার তারা করেছে জনগণের সামনে। এবার এইটাকে ধরে দ্রুত যদি আরেকটা অভ্যুত্থান বা বিপ্লব করতে পারে, তখন কিন্তু সেইখানে যেই সমস্ত সংবিধান স্থগিত করে ওই কাজগুলো করতে পারবে। সেই অপশন তারা বাদ দেয়নি। এখানে বলুক না বলুক, আলোচনায় বোঝা গেছে, সেটা অস্বীকার করছি না, অস্বীকার করছি না, হতেই পারে। যেমন আমি ভিত্তিতে রূপরেখা গ্রহণ করে না, ওইটা আমি ওই পয়েন্টটাকে আমি প্রধান ধরিনি, ওইটা আমি শুনেছি। যেমন আমি এই কথা বলার সাথে আমি আবার লিঙ্ক মিলাই, যেমন আমিও তো এখন সংসদ নির্বাচনের কথা বলছি, কিন্তু আমিও যদি সুযোগ পাই, আমিও তো বিপ্লব করে ক্ষমতা দখল করে বলবো এটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করলাম, কথার কথা। আমারটাই তারটা ওইটা। কিন্তু তারা আরেকটা অপশনও রেখেছে, যেটা জেনুইন আমরাও মনে করি যে সেই ধারা বিবেচনা করাটাই এখন উপযুক্ত। যে অন্ততপক্ষে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, সেটা হচ্ছে যে ওকে, আমি যদি ওইটা নাও পারি কোনো অসুবিধা নেই, আমি রেজিস্ট্রেশনের যদি সিস্টেম থাকে নেব, আগামী নির্বাচনে ফাইট করবো, এই নির্বাচনে পারি অথবা আগামী নির্বাচনে পারি, আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার যাব। কিন্তু আমার ছোট্ট প্রশ্ন এটা বলেই শেষ করি, যেটা ওনারা বলছেন এটা হয়তো আমাদের রাজনৈতিক অভিধানে নতুন করে একটু বুঝতে হবে। যেমন ওনারা যদি বলেন আদর্শ, যেটা উনি তুললেন, বলে যে আমাদের আদর্শ আমরা বাংলাদেশ পন্থা। এখন বাংলাদেশ পন্থা মানে কি, সেটা কাগজ কলমে লিখিত হলেই আমরা জিনিসটা দিবে। আরো মাত্র তো দলটা হয়েছে, সামনে ক্লিয়ার চাচ্ছি না। আমার অনুষ্ঠান একেবারে সময় শেষ, আমরা 30 সেকেন্ডের মধ্যে। মাসুদ, ওনারা সবাই এখন ইমিডিয়েট সংসদ নির্বাচন চাচ্ছে, আপনারা কি এখন সংসদ নির্বাচনের মতো ডিসেম্বরের মধ্যে উপযুক্ত পরিবেশ বলে মনে করেন, নাকি ইলেকশনটা আর একটু পরে হলে? আমরা মনে করি সংসদ নির্বাচনের পরিবেশ এখনো নেই, যেহেতু হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ ছোটো চাঁদাবাজদেরই অ্যারেস্ট করার সক্ষমতা রাখতেছে না। কারণ এরা যখন কেন্দ্র ভাবতে যাবে তখন কি হবে? কারণ একটাই মাত্র ফোর্স আছে, আরও 2-1টা ফোর্স হলে শক্তিশালী, তাহলে যায় সংসদ নির্বাচনের সুযোগ তৈরি হবে। কারণ আমরা মনে করি এটার জন্য প্রয়োজন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা প্র্যাকটিস হওয়া দরকার, অনুশীলন হওয়া দরকার। এরিয়া ভিত্তিক আপনি দিতে পারেন, বা বিভাগ ভিত্তিক একটা জেলা ভিত্তিকও আপনি শুরু করতে পারেন স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে স্থানীয় সরকার নির্বাচনের প্রশাসন কতটা নিরপেক্ষ, নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে সেটাই বলে দিয়ে, এটা ট্রায়াল হতে পারে, এই ট্রায়ালই বলে দিবে আসলে জাতীয় সংসদের পরিবেশ আছে কিনা। পাশাপাশি হচ্ছে আমাদের যে বাংলাদেশ পন্থা বলতে যে বিষয়টা, আমরা বেঙ্গল বেসিন এবং এই ঐতিহাসিকভাবে যে বেঙ্গল বেসিন আছে, বেঙ্গল বেসিনে বসবাসরত সকল মানুষকে মিলেই তাদের যে আছে, এটাকে আমরা বলি যে হচ্ছে সিভিলাইজ, মানে হচ্ছে সভ্যতা ভিত্তিক যে জনগোষ্ঠী। আমরা বাংলা বেসিনের যে সভ্যতা আছে, সেই সভ্যতাকে কেন্দ্র করে, সিভিলাইজেশনকে কেন্দ্র করে আমাদের হচ্ছে আগামী রাজনীতি। এটা তো নতুন একটা প্রসঙ্গ উত্থাপন করলেন। আজকে আলোচনার সময় নেই, আমরা আরেকদিন আলোচনা করব এই প্যানেল নিয়েই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। বুঝি আপনাদের এই যে ভূমিকা টুমিকা